কনকনে শীতের মৌসুমে কেঁপে উঠছে শহর, প্রান্তর থেকে পুরো দেশ। আকাশের উত্তাপ ছড়ানো সূর্যিমামাটা কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। থেকে থেকে এই একটু করে দেখা দিচ্ছে তো আবারও হচ্ছে বিলীন। আমরা মানুষেরা এই শীতে এতগুলো সোয়েটার গায়ে জড়িয়ে লেপ মুড়িয়ে উষ্ণতা অনুভব করছি। তবু এক একজনের কাঁপুনি দেখে ঠান্ডার তীব্রতা স্পষ্ট অনুমান করা যায়। এই সামান্য শীতই আমাদের কাছে এতটা অসহনীয় ঠেকেছে, অথচ প্রকৃতিতে মিশে অবলম্বনহীন পশুপাখিরা যেমন তেমন ভাবেই জীবন কাটাচ্ছে। চিপাগলি, ফুটপাত কিংবা ঝোপঝাড়ের আড়ালে গুটিসুটি মেরে শীতে কাঁপছে, অথচ ওদের নিয়ে ভাববার কেউ নেই। কোনো একজনের পক্ষে সব পশুপাখিদের আশ্রয় দেওয়ারও সামর্থ্য নেই। প্রকৃতির নিয়মেই ওরা বড় হয়, ভবঘুরে জীবনটাকে বিদায় জানিয়ে হঠাৎ করেই ঝরে পড়ে। মানুষেরা খোঁজ রাখে না। পথভ্রষ্ট পশুরা অসতর্কভাবে রাস্তায় চলে এলে এই সো কোল্ড বিবেকবান মানুষেরা ব্রেক কষে না, গাড়ি চালিয়ে দেয় তাদের ওপর দিয়েই। এমন যে কত শত কুকুর রাস্তায় পিষে গেছে এর কোনো হিসেব রাখা সম্ভব নয়। আশ্চর্য, আজও যেখানে প্ল্যাটফর্মে গুটিসুটি মেরে সম্বলহীন মানুষদের শুয়ে থাকতে দেখা যায়, সেখানে এই প্রাণীগুলোর প্রতি আর কতটুকু সহানুভূতিই বা আশা করা যায়? আমি বারান্দায় চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, আঁকছিলাম, কল্পনার স্বচ্ছ পাতায় কত কিছুই না ফুটিয়ে তুলছিলাম। রেলিংয়ের হাত রাখায় শীতল স্পর্শটুকু আনমনেই উপভোগ করছিলাম। রুশো ভাইয়ার ডাক এক মুহূর্তের জন্য কানে তুলতে ভুলে গিয়েছিলাম। ভাইয়া যখন দূর থেকে ডাকতে ডাকতে অবশেষে ঘাড়ে এসে হাত রাখল, ঠিক তখন এসে ভ্রম কাটল আমার। ফ্যালফ্যাল করে জিজ্ঞাসুক চোখে তাকালাম আমি। রুশো ভাইয়া চিন্তিত ভঙ্গিমায় বলে উঠল, ছুটকি রে, কাম সারছে। আমি অবাক হয়ে ভাইয়ার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিলাম। ভিডিও ক্লিপটা ততটা স্পষ্ট নয়, তবু তাতে দৃশ্যমান দুটো চেনা মুখ চিনতে অসুবিধে হল না আমার। যেই আশঙ্কাটুকু করেছিলাম তা যে রাত না পেরুতেই বাস্তবে পরিণত হবে এমনটাই বিশ্বাস ছিল, তাই ততটা অবাক হলাম না। সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয়বারের মতো ভাইরাল হলাম আমি। প্রশ্ন জাগতে পারে, কেন ভাইরাল হলাম? যেখানে আরও অনেক প্রতিযোগী পারফর্ম করল সেখানে শুধু আমিই কেন? উত্তর খুব সহজ, কারণটা শুধুমাত্র সাদমান শাহরিয়ার নিবিড়। কাল এই মানুষটা আমার পারফরমেন্সের মাঝপথে এসে স্টেজে না উঠলে নিশ্চয় এমনটা হতো না। উনি না এলে হয়তো তাল কেটে নাচটা পরিপূর্ণ করতে পারতাম না। তাও উনার কোলে উঠতে হতো না নিশ্চয়। উঠত না এই নিয়ে শত মানুষের মনে প্রশ্ন। হেডলাইনে সেই মানুষটার পাশে আমার নাম জুড়ে দিয়ে সন্দেহের খাতাটা খোলা হতো না। গোপনে গোপনে চলা এফআইআরের মতো নোংরা ওয়ার্ডটায়ও মিশতে হতো না। আমি ফোনটা রুশো ভাইয়ার হাতে ফেরত দিয়ে তীক্ষ্ণ দীর্ঘশ্বাস ফেললাম। রুশো ভাইয়ার চোখে যখন আকাশ সমান বিস্ময়, আমার চোখে তখন স্বাভাবিকতা, ব্যাস সবসময়ের হাসিটুকু ঠোঁটে রইল না। ছুটকি, কাল এত কিছু হয়েছে তা তুই আমাদের বলিসনি কেন? এখন কি হবে ভাবতে পারছিস? আমি বারান্দা ছেড়ে ঘরে এসে বিছানায় বসলাম। পা থেকে মোজা খুলতে খুলতে বললাম, বলে আর কি লাভ হতো ভাইয়া? তাছাড়া অনেক রাত হয়ে গিয়েছিল। এসব বলে আর তোমাদের চিন্তায় ফেলতে চাইনি। রুশো ভাইয়া হতাশ চোখে তাকাল। আমার পাশে বসে মাথায় হাত রাখল। নরম গলায় বলল, লাভ ক্ষতির বিচার পরেও করা যেত। নেক্সট টাইম আর কিছু লুকোবি না বলে দিলাম। ঘাড় কাত করে মৃদু হাসলাম আমি। রুশো ভাইয়া হঠাৎ করেই হাসি হাসি মুখ করে নড়েচড়ে বসল। গদগদ কণ্ঠে বলল, যাই বল না কেন, আমি তো ভাবছি তোর চকচকে লাখ নিয়ে। নিবিড় ব্রোর সাথে আজ পর্যন্ত যেখানে কোনো লেডি আর্টিস্ট পারফর্ম করতে পারেনি সেখানে তুই আমার ছুটকি কিনা লাইভ পারফরমেন্স করেছিস উইথাউট এনি প্ল্যানিং।
ও মাই গড, ভাবা যায়? তোর ভাই হিসেবে ভীষণ প্রাউড ফিলিং আসতেছে ছুটকি। আমি এক্ষুনি স্ট্যাটাস দিব, ক্যাপশনে লিখব এই কিউটিটা আমার বোন, সাদমান শাহরিয়ার নিবিড়ের সাথে পারফর্ম করেছে, সে আর কেউ নয়, আমার মনির পেটের বোন। তারপর আমিও প্রাঙ্ক কিংয়ের পাশাপাশি ভাইরাল সিস্টার্স ব্রাদার হিসেবে পরিচিত হয়ে যাব। উফ, ভাবতেই গর্বে বুকটা ফুলে উঠছে। গম্ভীর চোখমুখ করে রুশো ভাইয়ার দাঁত কেলিয়ে রাখা মুখটায় তাকালাম আমি। ভেবেছিলাম এই নিয়ে ভাইয়ার দুঃখ ফিলিংস আসার কথা, আমায় সান্ত্বনা দেওয়ার কথা, অথচ তাকিয়ে দেখ ভাই কিনা আমায় নিয়ে প্রাউড ফিল করছে। ওই সাদা বিলাইটার প্রতি এত ভালোবাসা আসে কোথায় থেকে? ওহ গড, ইটস টু মাচ। ফুলতেছ ঠিক আছে, তবে খেয়াল রেখো আবার ফেটে টেতে যেন যেও না। কথাটা বলে উঠে দাঁড়ালাম আমি। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে এলোমেলো করে রাখা চুলগুলো ব্রাশ করতে ব্যস্ত হলাম। রুশো ভাইয়া মাথা চুলকে প্রসঙ্গ এড়াতে চাইল। হেসে বলল, হে, আপাতত ওসব ছাড়। ভার্সিটি যাবি না? চল তোকে পৌঁছে দিয়ে আসি। আজ নয়, শরীরটা ভালো লাগছে না ভাইয়া। আমি রিকশায় চলে যাব। চিন্তা করো না। রুশো ভাইয়া উদ্বিগ্ন হয়ে পড়ল হঠাৎ। চট করে উঠে এসে কপালে বা হাত ছুঁয়ে উল্টে পাল্টে দেখতে লাগল। শরীর খারাপ লাগছে আগে বলবি না? কিন্তু জ্বর তো নেই। তাহলে? ভাইয়ার হাত দুটো মুঠোয় নিয়ে শান্ত হবার জন্য পলক ঝাপটালাম আমি। মিষ্টি হেসে বললাম, আহা শান্ত হও ভাইয়া। তুমি যেমনটা ভাবছ তেমনটা নয়, কালই নিবিড় ভাইয়ার গাড়িতে করে এলাম তো, তাই আর আজ গাড়িতে উঠতে ইচ্ছা করছে না। তুমি তো জানোই। আমায় মাঝপথে থামিয়ে দিয়ে রুশো ভাইয়াই বলে উঠল, জানি, আর নতুন করে বলতে হবে না। সাবধানে যাস। হালকা করে মাথা নাড়ালাম আমি। ব্যাগে বাড়তি দুটো বই ঢুকিয়ে ঘাড়ে তুললাম। উল্টো দিকে ফিরে হাঁটা ধরলাম ভার্সিটির উদ্দেশ্যে। ছুটকি। ঘর ছেড়ে বের হবার পূর্ব মুহূর্তে রুশো ভাইয়ার পিছু ডাকায় থমকালাম আমি। ঘাড় ঘুরিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলাম, কিছু বলবে রুশো ভাইয়া? রুশো ভাইয়া প্রথমে খানিকটা ইতস্তত বোধ করছিল। জোরতা কাটিয়ে কোনোমতে বলল, আবব ছিলাম। ও কেমন আছে রে? ও, ওটা কে? ওয়েট আ মিনিট। রুশো ভাইয়া, তোমার কবে থেকে এসব ওটো হতে গেল? সামথিং ফিশি। ব্যাপার কি হুম? বাম সাইডের ভ্রুটা উঁচু করে সন্দেহপ্রবণ গলায় কথাটা বললাম আমি। রুশো ভাইয়া বোকা হেসে উত্তর দিল, বুঝেও না বোঝার ভান করছিস কেন ছুটকি? ইউ নো না আ শাই পারসন। হয়েছে আর লজ্জা পেতে হবে না। ও ভালো আছে। তা বলো, তোমার হয়ে তোমার অ্যাটমোবোমকে কোনো মেসেজ পাঠাতে হবে বুঝি? রুশো ভাইয়া মাথাটা ডানে বামে নাড়িয়ে না বলল। তারপর পেছনে ঘুরে টেবিলে রাখা ছোট্ট একটা বক্স হাতে নিয়ে বলল, মুখে কিছু বলতে হবে না। ব্যাস, এই বক্সটা ওকে দিস। ফার্স্টেই আমার নাম বলবি না কিন্তু। ও নিলে তারপর বলিস। কেমন? রুশো ভাইয়ার হাত থেকে র্যাপিং পেপারে মোড়ানো বক্সটা নিয়ে ব্যাগে ঢোকালাম আমি। মাথা ঝাঁকিয়ে বাম চোখটা টিপে দিয়ে বললাম, ডোন্ট টেক টেনশন। কাজ হয়ে যাবে, তোমার ছুটকি সব সামলে নেবে, চিল। আর তুমি কিন্তু সময় করে ট্যানিকে খাইয়ে দিও, কেমন? যথা আজ্ঞা ছুটকি। প্রতিদিনকার মতো আজও কপাল পোড়া আমি, রিকশার অভাবে মোড়ে পুতুল সেজে দাঁড়িয়ে, বিরক্তিতে পিষ্ট মন নিয়ে একের পর এক গালিগালাজে ঠোঁট বাঁকাচ্ছি নিজের। কিছুক্ষণ আগে কপাল করে একখালি রিকশা যদিও পেতে নিয়েছিলাম, তাতেও বা হাত ঢুকিয়ে আমার পূর্বেই দৌড়ে উঠে গিয়েছে এক বজ্জাত মহিলা। ঢং দেখে বাঁচা যায় না।
আরে ভাই, আমি রিকশা ডাকলাম, তুই উঠতে যাবি কেন? এতই তারা তাহলে আমায় বলতি, আমি কি তোরে ফেলায় দিয়ে চলে যেতাম? বললে বরং এত সুন্দর সুন্দর গালিও খেতি না, দৌড়ে হাঁটু না মোচকে আরামে আরামে কেটে পড়তে পারতি। অদ্ভুত মানুষজন, আজকাল রিকশা পর্যন্ত ছিনিয়ে নিতে চায়। উফ। আমি রাগে দুঃখে এগোলাম আরও কিছু দূর। ফুটপাতের ধার ঘেঁষে হেঁটে চলার পথে চোখ আটকালো মোটা বটগাছটার শেকড়ের পানে। ধুলোয় লুটুপুটু হয়ে শুয়ে আছে কয়েকটা কুকুর। মায়ের শরীর জীর্ণশীর্ণ, কিচ্ছুটি নেই যেন। অনাহারে ভুগতে ভুগতে ফুরবল শরীর নিয়ে কুলিয়ে উঠতে পারছে না আর। তার বাচ্চাগুলোও তো ক্ষুধার্ত। এই সময়টায় যেখানে মায়ের দুধ খাওয়া অপরিহার্য, যেখানে দুধের অভাবে ছটফট করছে ওরাও। আমার মায়াভরা চোখ দুটোয় নিমিষেই নোনা জলের অস্তিত্ব আবিষ্কার করলাম। চট করে ফোনটা বের করে রাত্রিকে কল করলাম। হ্যালো দোস্ত, বল, আর কত টাইম ওয়েট করব? রিকশা পেলি? রাত্রি, তুই আমার জন্য ওয়েট করিস না, রিকশা নিয়ে রওনা হ। আমার একটু দেরি হবে, আসছি আমি, তুই যা। আরে কিন্তু, প্রত্যুত্তরে রাত্রি কোনো কিন্তু আমার পছন্দ হবার নয়, যার ফলস্বরূপ মাঝপথে ফোনের লাইন কেটে রাস্তার ধারের ছোট্ট দোকানটায় গিয়ে দাঁড়ালাম আমি। বৃদ্ধ এক চাচা পান সাজাচ্ছেন। তার হয়তো স্ত্রী হবে, তিনি কেটলি হাতে গ্লাসে ঢালছেন চা। আমি স্মিথ হেসে দুজনের উদ্দেশ্যেই বললাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? দোকানদার চাচা নিজের ঘোলা হওয়া চশমাটা মুছে আমার মুখের পানে তাকালেন। খানিক চেহারা চিনবার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালাই আছি। কিন্তু তুমি কে আম্মা? তোমারে তো চিনবার পারলাম না। আমিও আপনাদের চিনতাম না, আজ থেকে চিনছি। এই সামনেই আমার বাসা। চাচি চাচা দুজনেই নিজেদের আধভাঙা দাঁত বের করে মিষ্টি হাসলেন। আমি মুগ্ধতা ভরা চোখে চেয়ে সেই হাসির সার্থকতা খুঁজে চললাম। চাচি চায়ের কাপটা খরিদ্দারকে দিয়ে জিজ্ঞেস করলেন, ভারী মিষ্টি মাইয়া তো তুমি, দোয়া করি অনেক বড় হও। তা কি নিবা কও? ওহ, চাচি আমায় দুটো পাউরুটি দিন তো। ওই বড় প্যাকেটেরটা। চাচি মাথা ঝাঁকিয়ে দুটো পাউরুটি আমার দিকে এগিয়ে দিলেন। আমি সৌজন্যের হাসি ফুটিয়ে পকেটে হাত ডোবালাম। জিজ্ঞেস করলাম, কত হলো চাচা? 30 টাকা আম্মাজান। আমি বিল মিটিয়ে দৌড়ে এলাম বটগাছটার নিচে। আমায় দেখে ভয় পেয়ে হয়তো পালিয়ে যেতে পারে ভেবে খুবই সাবধানে পাউরুটি দুটো প্যাকেট থেকে বের করে মাটার সামনে রাখলাম। এখন শুধু অপেক্ষা তার গন্ধ শুকে চোখ খোলবার। নিবিড় নিজেকে যথাসম্ভব কভার করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়েছিল। রাস্তার ধারে হঠাৎ এক চেনা মুখ দেখতে পেয়ে ব্রেক কষল। গাড়ির কাচ নামিয়ে গম্ভীর চোখ দুটো বের করল। অনন্যা হেসে কুকুরগুলোর পাশে দাঁড়িয়ে। মা কুকুরটি পাউরুটিতে কামড় বসিয়ে পেটে চালানে ব্যস্ত। বাচ্চাগুলো ছোট, মায়ের দুধ ছাড়া অন্য কিছু খাওয়ার সময় হয়নি এখনো, বিধায় গুটি গুটি পায়ে দাপিয়ে বেরোচ্ছে তারা। অনন্যা ওদের সাথে নিজেও বাচ্চাদের মতো লাফাচ্ছে, খিলখিল করে হাসছে। ওর ঠোঁটেই যে শুধু হাসির রেশ আছে এমনটা নয়, নিবিড়ের কাছে মনে হলো ওর ঠোঁটের সাথে চোখ দুটোও হাসছে। স্বচ্ছ চোখ দুটো উৎফুল্লতা ছড়াচ্ছে। নিবিড় ভুলে যায় প্রেস মিডিয়ার কথা, নিজেকে যতই কভার করে রাখুক না কেন ওর গাড়ি সবাই চেনে। যে কোনো মুহূর্তে যে কেউ ছবি তুলে প্রচার করতে পারে। সবটা জানা সত্ত্বেও নিবিড় সেসব উটকো চিন্তা ফেলে পলকহীন চেয়ে রইল। রাস্তায় আরও দুটো কুকুর খাবারের সন্ধানে এদিক ওদিক ঘুরছিল। অনন্যাকে অন্য কুকুরদের খেতে দিতে আবিষ্কার করাই ভিড় জমাল ওরাও। মেয়েটার কপালে বিন্দুমাত্র ভাঁজ পড়ল না।
বরং একগুচ্ছ শুভ্র গোলাপের ন্যায় মুগ্ধতা ছড়াল চোখ দুটো। ও আবারও পাশের দোকানটায় গিয়ে দুটো পাউরুটি কিনে আনল। নিউ কামারদেরও খেতে দিয়ে অবশেষে হাঁটা ধরল নিজ গন্তব্যে। নিবিড়ের হুঁশ ফিরল অনন্যা দৃষ্টিসীমা পার করার মুহূর্তে। চট করে গাড়ি স্টার্ট দিয়ে রওনা হল সেও। ভাবল, অনন্যা তো ভার্সিটিতেই যাচ্ছে, ওকে কি লিফট দেওয়া যায়, নাকি সামনে গিয়ে রাত্রির সাথে রওনা হবে ও? নিবিড় ঘড়ি দেখল, ফার্স্ট ইয়ারের ক্লাস তো শুরু হয়ে গেছে। ওহ নো, ও তো লেট করে ফেলবে অনেক। নিবিড় দ্রুত স্টিয়ারিং ঘুরিয়ে অনন্যার পাশে গিয়ে ব্রেক কষল। এত ফাঁকা জায়গা থাকতে এই বেককেল মার্কা ড্রাইভার আমার পাশে গাড়ি থামালো কেন? ব্যাপারটা বুঝে উঠতে ব্রেইনে চাপ প্রয়োগ করতে কিছু। আমি চড়া মেজাজ নিয়ে হাঁটা থামালাম। কঠিন একটা গালি দেবার জন্য প্রস্তুত হয়েছি, সবে তার পূর্বেই জানালা নামানো হল। মুখে মাস্ক, চোখে গ্লাস পরে বসে থাকা ভদ্র মানুষটিকে চিনতে খুব বেশি বেগ পেতে হল না, বরং অবাক হয়ে হাঁ করে থাকতে হল কিছুক্ষণ। নিবিড় ভাই মাথা বের করে করে বলে উঠলেন, ভার্সিটি যাচ্ছিলে? বিস্ময় কাটিয়ে উত্তর দিলাম, এই সময় ভার্সিটি ছাড়া আর কোথায় যাব? তা আপনি ব্রেক মারলেন কেন? কিছু বলবেন? না, অ্যাকচুয়ালি বলছিলাম আমিও ভার্সিটিতেই যাচ্ছি, চাইলে আসতে পারো, তোমায় নামিয়ে দেই। আমার চোখে মুখে হঠাৎ করেই কাঠিন্য ভাব ফুটে উঠল। ভাইরালের বিষয়টা মনে পড়তেই আবারও এক বিশ্রী অনুভূতি জন্মাল। দৃঢ় গলায় বলতে হল, আমায় নিয়ে আপনার এত না ভাবলেও চলবে মিস আদমান শাহরিয়ার নিবিড়। আমার দুটো হাত দুটো পা সহ সবই আছে, আমি একা যেতে পারব। এ কথা বলেই আবারও হাঁটা ধরলাম আমি। নিবিড় ভাই তৎক্ষণাৎ গাড়ি স্টার্ট দিয়ে আমার পাশাপাশি চালাতে লাগলেন। উঁচু গলায় চেঁচিয়ে বললেন, হেই স্টপ! সাহস কি করে হয় তোমার আমার সাথে এভাবে কথা বলার? ভালোর জন্য বলছি, উঠো। তোমার ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি, উই উইল বি লেট ফর শিওর। আমি দাঁড়ালাম। নিবিড় ভাইয়া হয়তো ভেবেছিলেন গাড়িতে উঠতেই উল্টোদিকে ফিরব, তবে আমার ইন্টেনশন ছিল একেবারেই ভিন্ন। ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে ছোট্ট করে শ্বাস ফেললাম আমি। বললাম, সাহস! ঠিকই বলেছেন, আমার আসলে সাহসটা হয় না দেখেই বারবার ভুল করে ফেলি। আজ সাহস করে বলছি, আমায় নিয়ে আপনার এত চিন্তা একসময় নির্ঘাত বড় কোনো বিপদ ডেকে আনবে নিবিড় ভাই। জানেনই তো কিসব নিউজ বেরিয়েছি আজ। আমি চাই না আবারও এসব মিথ্যে নিউজের শিরোনামে নিজের নামটা থাকুক। আসছি। আর এক মুহূর্ত দাঁড়ালাম না আমি। সামনেই একটা রিকশার দেখা মিলেছিল ভাগ্যক্রমে। তাতে চেপে বসেই রওনা হলাম। উনার রিয়াকশন দেখবার জন্য ফিরেও তাকালাম না। নিবিড় ভাই হয়তো আজও নিজের বন্ধুর বোনের প্রতি দায়িত্বের বহিঃপ্রকাশ ঘটাতে চাইছিলেন, কিন্তু তাতে সায় দেওয়ার মতো ভুলটা আর করতে চাইনি আমি। ডিস্টেন্স মেইনটেইন করাটা জরুরি, নয়তো সাধারণ আমিটা লোকমুখে বাজে কিছু নামে পরিচিত হব। সত্যের পাতা ঢেকে মিথ্যে কিছু অপবাদে গা ভাসাব, যা আমি চাই না, অন্তত স্বাভাবিক জ্ঞান থাকাকালীন কক্ষনো না। ভার্সিটি পৌঁছতে পৌঁছতে বেজে গেল 10টা 20 মিনিট। দ্যাট মিন্স পুরো 20 মিনিট লেট করে এসেছি আমি। এখন যেন কার ক্লাস ছিল? ও শিট, মোস্তাক স্যার। ইনি তো সময়ের ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট। না জানি ক্লাসে ঢুকতে দিবেন কিনা। হে আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে দাও। আমার তো দোষ নেই, প্রথমত রিকশা পাচ্ছিলাম না, দ্বিতীয়ত ওই অসহায় কুকুরগুলো খাওয়ালাম। এগুলো তো কোনো অপরাধ না, তাই না? মোস্তাক স্যার যেন ক্লাসে ঢুকতে দেয় আল্লাহ। দেখো, মনে মনে দোয়াদ্রুদ পড়তে পড়তে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম আমি। মোস্তাক স্যার লেকচার দিচ্ছিলেন,
না জানি সেবারের চেইন খোলা বিষয়টা মনে ধরে রেখেছেন কিনা। অনিশ্চয়তা বুক জড়িয়েই হাঁক ছাড়লাম আমি। মে আই কাম ইন স্যার? স্যার লেকচার থামিয়ে কপালে দৃঢ় ভাঁজ ফেললেন। ঘাড় কাত করে আমায় দেখেই চোখমুখ কঠিন বানিয়ে ফেললেন। জিজ্ঞেস করলেন, হোয়াট টাইম ইজ ইট মিস আয়ানা? আই এম এক্সট্রিমলি সরি স্যার। আই প্রমিজ আর কখনো লেট করব না। আই আস্কড হোয়াট টাইম ইজ ইট? স্যারের ধমকে খানিকটা কেঁপে উঠে ঘড়ির দিকে তাকালাম আমি। আমতা আমতা করে বললাম, ইটস 10:25 AM স্যার। গুড। ক্লাস শুরু হয়েছে কখন জানেন? ইউ আর লেট বাই 25 মিনিটস। ইজ ইট আ জোক টু ইউ? তুমি জানো না আমি টাইমের প্রতি কতটা পাংচুয়াল? গো, বাইরে দাঁড়িয়ে থাকো। ক্লাস শেষ হবে তারপর ভেতরে ঢুকবে। তার আগে নয়। বাট স্যার আপনি আমার কথাটা তো একটু শুনুন। শাট আপ। স্যারেদের মুখে মুখে কথা বলো, ভদ্রতা শেখায়নি পরিবার থেকে? বাইরে দাঁড়িয়ে থাকতে বলেছি, দাঁড়িয়ে থাকো, কোনোরকম নয়েজ ক্রিয়েট করলে পানিশমেন্ট বাড়িয়ে দিব। গট ইট? ঠোঁটে ঠোঁট চেপে ধরে জলে সিক্ত চোখ দুটোর বর্ষণ থামাবার চেষ্টা চালালাম আমি। মাথা ঝাঁকিয়ে ওকে স্যার বলে দরজা থেকে খানিকটা চেপে এসে দেয়াল ঘেঁষে দাঁড়ালাম। স্যার এই সামান্য ব্যাপারটা নিয়ে আমায় এভাবে বলবে ভাবিনি। শুধু আমাকে নয়, আমার পরিবার তুলে কথা কিভাবে বললেন উনি? ছি, ক্লাসের ওই ছেলে মেয়েগুলো কি বিশ্রীভাবে হাসছিল আমায় নিয়ে। কানে কানে কি সব বলছিল। তাদের মধ্যে থেকে একজনের কথা তো কানেই এসেছিল যে, সারাদিন সাদমান শাহরিয়ার নিবিড়কে পটানোর ধান্দা করলে লেট তো হবে। কথাটা পুরোপুরি স্পষ্ট না হলেও যেটুকু বোঝা দরকার সেটুকু বেশ বুঝেছি আমি। আমার নামে এখন থেকেই আজেবাজে রটনা শুরু হয়ে গেছে। জানি না কোথায় গিয়ে থামবে এসব। জীবনটার প্রতি অতিষ্ঠ হয়ে পড়ছি দিন দিন। নিবিড় ভাইয়া গাড়ি পার্ক করে শুভ ভাইকে কিছু একটা বোঝাতে বোঝাতে পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ আর চোখে আমায় আবিষ্কার করতেই থমকালেন। উনার কপালে মোস্তাক স্যারের মতো ভাঁজ পড়লেও অর্থ ছিল ভিন্ন। স্যারের কপালে ছিল বিরক্তির ভাঁজ আর উনার চিন্তার। নিবিড় ভাই শুভ ভাইকে হাতের ইশারায় যেতে বলে এগিয়ে এলেন। আমার সামনাসামনি এসে দাঁড়াতেই চোখ নামিয়ে নিলাম আমি। কোনো প্রফেসরের ক্লাস চলছে? নিবিড় ভাইয়ার কণ্ঠে স্পষ্ট রাগের বহিঃপ্রকাশ ঘটল। আমি জিহ্ব দিয়ে ঠোঁট ভিজিয়ে কোনোরকমে উত্তর দিলাম, মোস্তাক স্যার। নিবিড় ভাইয়া উত্তপ্ত শ্বাস ফেলে হঠাৎ করেই আমার ডান হাতটা চেপে ধরলেন। ছোট্ট করে, ক্লাসে চলো কথাটা বলেই টেনে রুমের ভেতরে নিয়ে গেলেন আমায়। মোস্তাক স্যার চমকে উঠে অবাক চোখে তাকালেন। ক্লাসের স্টুডেন্টরা তাড়াহুড়ো করে যে যার সিট ছেড়ে দাঁড়িয়ে পড়ল। নিবিড় ভাই স্যারের মুখোমুখি গিয়ে দাঁড়িয়ে আমার হাত ছাড়লেন। স্যারের উদ্দেশ্যে ঠোঁটে সৌজন্যের হাসি ফুটিয়ে বললেন, সরি প্রফেসর, পারমিশন না নিয়ে ক্লাসে ঢোকায় কিছু মনে করবেন না। এ কথা বলেই স্টুডেন্টদের হাতের ইশারায় বসতে বললেন উনি। মোস্তাক স্যার চরমভাবে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন। আমতা আমতা করে বললেন, আরে নিনিবির সরি বলছো কেন? আমি তো তোমায় আগেই বলেছি, তোমার কোনো পারমিশন নেওয়ার দরকার নেই। যখন ইচ্ছা ক্লাসে ঢুকতে পারো তুমি। নিবিড় ভাইয়া তাচ্ছিল্যের হাসিতে ঠোঁট রাঙালেন। শুধুমাত্র আমি একজন সুপরিচিত স্টার আর ও সাধারণত একজন স্টুডেন্ট, সেই জন্য এত পার্থক্য? মোস্তাক স্যারের কপালে ঘাম। পরিস্থিতির সামাল দিতে কোনোরকমে বললেন, আরে না না, কি বলছো? তুমি হয়তো এক্সাক্ট কারণটা জানো না। এই মেয়েটা ক্লাস শুরুর 25 মিনিট পর এসেছে। আর আমি লেট করা পছন্দ করি না। এটা জাস্ট সামান্য একটা পানিশমেন্ট, নাথিং এলস।
পানিশমেন্টই যদি হবে তবে আমার জন্য ভিন্ন কেন? আমিও তো মোস্ট অফ দ্য টাইম লেট করে আসি। তখন তো আমায় কোনো পানিশমেন্ট দেওয়া হয় না। এমনটা কেন? আসলে স্যারকে থামিয়ে দিয়ে উঁচু গলায় চেঁচিয়ে উঠলেন নিবিড় ভাই। ব্যাস, আর কোনো এক্সকিউজ দিতে হবে না প্রফেসর। আপনি জানেন এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি স্টুডেন্টকেই সমান নজরে দেখা হয়। অথচ আপনি আমায় যেভাবে ট্রিট করেন অন্যদের সেভাবে করবেন না, এমনটা তো হবে না। ভুলে যাবেন না ওরা এখন স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রী নয়। লেট করেছে ফাইন। ফার্স্ট টাইম ভুল করেছে, আপনি ওকে বুঝিয়ে বলতে পারতেন। অভদ্রতা করলে পানিশমেন্ট দিতেই পারতেন, কিন্তু আপনি কি করলেন? ওর থেকে লেট হওয়ার রিজনটুকুও কি শুনেছেন? রিজন শুনে কি হবে? ও যে অজুহাত দিবে তা তো জানা কথা। বাহ, আপনি একজন স্টুডেন্টের মুখ দেখে বলে দিলেন ও মিথ্যে এক্সকিউজ দিবে। এক্সিলেন্ট। কিন্তু আমার তো তেমনটা মনে হচ্ছে না প্রফেসর। পার্সোনাল ইস্যু নিয়ে স্টুডেন্টদের জাজ করলে যে আপনার জবটা চলে যেতে পারে, এ কথা জানেন তো? মোস্তাক স্যার আমার দিকে এক পলক গরম চোখ করে তাকালেন। ক্লাসে উপস্থিত স্টুডেন্টদের ফিসফাস শুনে লজ্জায় মাথাটা সামান্য নোয়ালেন। নিচু গলায় বললেন, নিবিড় তুমি ভুল বুঝছ, লেট মি এক্সপ্লেইন। এভাবে স্টুডেন্টদের সামনে সিন ক্রিয়েট করো না। আহা, ভুল বললেন। আমি সিন ক্রিয়েট করছি না। আমি জাস্ট আপনাকে ভদ্র ভাষায় ওয়ার্নিং দিচ্ছি। নেক্সট টাইম ডিটেইলস না জেনে যদি কোনো স্টুডেন্টদের পানিশমেন্ট দিয়েছেন তবে উপরমহলে কমপ্লেইন করতে কিন্তু আমি দুবারও ভাবব না। এভাবে ক্লাসে সম্মুখে অপমানিত হয়ে চোখ তুলে তাকাবার মতো পরিস্থিতিও রইল না মোস্তাক স্যারের। নিবিড় ভাই ছোট্ট করে শ্বাস ফেললেন। ঘাড় ঘুরিয়ে আমার উদ্দেশ্যে বললেন, যাও সিটে গিয়ে বসো। এন্ড ওয়ান মোর থিং, তোমায় যতটা অপদার্থ ভেবেছিলাম ততটা অপদার্থ তুমি নও। ইউ আর আ সোল মেড উইথ আ পিওর হার্ট। আমার চোখে তখন সুখের জল। নিবিড় ভাই আমার জন্য এতটা করবেন তা কল্পনাতেও ভাবিনি আমি। এত ভালো কেন মানুষটা? কেন এতটা পারফেক্ট পার্সোনালিটির মানুষ উনি? জানা নেই আমার। উনার নতুন নতুন রূপগুলোর অর্থ আমি বুঝি না, শুধু অবাক হয়ে দেখি। প্রতিউত্তরে বলার মতো কোনো শব্দ কিংবা বাক্য কিছুই খুঁজে পাই না। কিচ্ছুটি না। নিস্তব্ধ অন্ধকার ঘরটায় আজ হঠাৎ করেই কিছু ভাঙচুরের আওয়াজ সৃষ্টি হল। ঝনঝনে এক প্রকাণ্ড আওয়াজ। তীর্থের কাকের মতো চোখে ভরাডুবি ঘুম নিয়ে ঝিমনো শাহাবুদ্দিন চমকে উঠল হঠাৎ। দাঁড়িয়েই চেঁচাতে শুরু করল, বড় ম্যাডাম, স্যার আপনারা কে কোথায় আছেন, জলদি আইসা দেখে যান। ছোট ম্যাডামের ঘর থেইকা ভাঙচুরের আওয়াজ আইতাছে। হাতে রাখা চায়ের কাপটার তোয়াক্কা না করে হন্তদন্ত হয়ে সিঁড়ি ভেঙে দোতলায় উঠলেন মিস্টার এবং মিসেস খন্দকার। দরজায় কড়া নাড়তে শুরু করে মিসেস অর্পিতা খন্দকার উচ্চস্বরে ডেকে উঠলেন, যারা, এই যারা। মা, দরজা খোল। কি হয়েছে তোর? ভাঙচুর করছিস কেন? যারা। হেই প্রিন্সেস, হোয়াটস রং উইথ ইউ? প্লিজ ওপেন দ্য ডোর ডিয়ার। তোমার ড্যাড আছে তো সব ঠিক করে দেবে, ট্রাস্ট মি। ভেতর থেকে প্রত্যুত্তরে কোনো বাক্য ভেসে এলো না, বরং ভাঙচুরের মাত্র বাড়তে থাকল। সম্ভবত কাচের কোনো আসবাবপত্র ভাঙছে যারা। অর্পিতা খন্দকার মেয়ের এমন পাগলামো দেখে ডুকরে কেঁদে উঠলেন। স্বামীর হাত চেপে ধরে ফোপাতে ফোপাতে বললেন, ও গো, আমাদের মেয়েটার কি হয়ে গেল গো? ও দরজা খুলছে না কেন বলো না? আহা, অর্পিতা শান্ত হও। এভাবে কান্নাকাটি করে মেয়েকে তো বের করা যাবে না। আমি দেখছি, তুমি কান্না থামাও প্লিজ।
স্ত্রীকে সান্ত্বনা দিয়ে আবারও দরজায় করাঘাত করলেন মিস্টার জিহাদ। নরম গলায় বলতে লাগলেন, যারা, মাই লিটিল প্রিন্সেস প্লিজ কালম ডাউন। তোমার যা চাই আমি তাই এনে দিব। তুমি জাস্ট আমায় একবার বলে দেখো। নিবিড়ের জন্য এসব পাগলামি করছো তাই তো? ফাইন। তোমার ড্যাড আছে তো? হি উইল ডেফিনিটলি ব্রিং ইউর লাভ ফর ইউ। আমায় জাস্ট আরেকটু সময় দাও প্রিন্সেস প্লিজ। মিস্টার জিহাদের পুরো কথা শেষ হবার পূর্বেই দরজায় খট করে আওয়াজ হল। শুকনো মুখ, চোখে লেপ্টে যাওয়া কাজল, উস্খুস্কো চুল নিয়ে পাথর রূপে বেরিয়ে এলো যারা। মেয়ের এমন বিধ্বস্ত চেহারা দেখে আত্মা কেঁপে উঠল মিস্টার এবং মিসেস খন্দকারের। সেই দিন ঘটে যাওয়া বিশ্রী ঘটনায় যারা একেবারেই চুপচাপ হয়ে গিয়েছিল। বাড়ির বাহিরে তো দূরঘর থেকে দুয়েকবারের বেশি বের হয়নি সে, কিন্তু এতটা পাগলামি তো করেনি এতদিন। আজ হঠাৎ কি হলো মেয়েটার? মিসেস খন্দকার চিন্তিত ভঙ্গিতে মেয়ের কাঁধে হাত রাখলেন। ভেজা গলায় জিজ্ঞেস করলেন, যারা, মা ঠিক আছিস তুই? যারা ভাবলেশহীনভাবে ঝটকা মেরে সরিয়ে দিল মায়ের হাত। রক্তবর্ণ ধারণ করা চোখ দুটো মিস্টার জিহাদের মুখপানে স্থির করে বলল, ড্যাড, তুমি নিবিড়কে আমার কাছে ফিরিয়ে দিতে পারবে? সত্যিই পারবে নাকি শুধু মিথ্যে সান্ত্বনা দিচ্ছ? কোনটা? মিস্টার জিহাদ মেয়ের এমন কঠিন প্রশ্নে কয়েক সেকেন্ডের জন্য নির্বাক রইলেন। পরমুহূর্তে ঠোঁটে মিছে হাসি ফুটিয়ে বললেন, অফ কোর্স পারব প্রিন্সেস। জাস্ট ডোন্ট ওয়ারি। ইউ নো না, ট্রুয়ের ইজ হিউম্যান। নিবিড় একজন এডুকেটেড ছেলে ও নিশ্চয় বুঝবে তোমায়। বিনিময়ে দীর্ঘশ্বাস ফেলার পাশাপাশি ঠোঁটের বাম কোণ প্রসারিত করল যারা। তারপর চোখে মুখে ভয়ানক কাঠিন্যের ছাপ ফেলে বলল, যা পারবে না তার আশা দেওয়া বন্ধ করো ড্যাড। আই নো, উই কান্ট ব্রিং হিম ব্যাক। এখন যা করার আমিই করব। আমি জাস্ট তোমাদের জানিয়ে রাখছি, আমি যাই করি না কেন তা জানার ট্রাই করবে না আর তাতে ইন্টারফেয়ারও করার ট্রাই করবে না। আই হোপ ইউ অল গট মাই পয়েন্ট। আমি ফ্রেশ হয়ে বাইরে যাব। ড্রাইভারকে জানিয়ে রাখো। এ কথা বলেই আবারও ঘরে ঢুকে পড়ল যারা। মিস্টার এবং মিসেস খন্দকারের প্রশ্নবিদ্ধ মুখের ওপর শব্দ করে দরজা লাগিয়ে দিল। মিস্টার এবং মিসেস খন্দকার উভয়ের চোখমুখ থমথমে। মেয়েকে নিয়ে চিন্তার বোঝা এসে মাথায় চেপেছে দুজনেরই। আরও মাইয়ারে এমন একলা পাখির মতো উড়তে দেন, আফসোস কইরা লাভ আছে? একদিন যে মাথায় হাত পড়বি এইটা তো জানতামই। শাহাবুদ্দিন মুখ ফুটে না বললেও একরাশ ক্রোধ নিয়ে মনে মনে বাক্যটা আওড়াল। তার মতে যারার এমন বিগড়ে যাওয়ার পেছনে তার বাবা মায়ের হাতই রয়েছে সর্বপ্রথম। টিফিন আওয়ারের পর আরও দুটো ক্লাস শেষ করে ক্লাসরুম থেকে ক্লান্ত পায়ে হেঁটে বের হলাম আমি রাত্রি। আজ একেবারেই ক্লাসে মন বসছিল না আমার। মাথায় উল্টোপাল্টা সব ভাবনার সাথে সকালের সেই বিশ্রী ইনসিডেন্টটাই ঘুরছিল। এখনও চোখ দুটো বুঝলেই মোস্তাক স্যারের সেই বিকট চেহারাটা ভেসে উঠছে কল্পনায়। আমি থেকেই আতকে উঠছি, না জানি স্যার মনে মনে ঠিক কত প্রকার বকা দিয়েছেন। তবে একটা জিনিস ঠিক, আমার জায়গায় যেই থাকুক না কেন উনি উনার জায়গা থেকে ভুল। একজন প্রফেসর হিসেবে নিশ্চয় স্টুডেন্টদের মাঝে ভেদাভেদ করা উচিত নয়। নিবিড় ভাই বেশ করেছেন, শুধু চিন্তা ভবিষ্যৎ নিয়ে। এই ভুড়িওয়ালা স্যারটা আবার কোনো দিক দিয়ে বাসটাস দিয়ে দেবে না তো? এই হ্যালো, গালে হাত দিয়ে কি এত ভাবা হচ্ছে মিস ড্রামা কুইন? অগত্যা কোনো পুরুষালী কণ্ঠস্বরের আগমনে চমকে উঠে গাল থেকে হাত সরিয়ে নিলাম আমি। নিহান ভাইয়ের দুষ্টুমি মাখা হাসি দেখে বোকা হেসে সঙ্গ দিলাম নিজেও। মাথা চুলকে বললাম, তেমন কিছু না ভাইয়া, এমনিতেই আর কি। হয়েছে এত লজ্জা পেতে হবে না। বলবে না সরাসরি বলে দিলেই পারো।
আমি কি তোমায় জোর করব নাকি? অনেকটা ভেংচি কাটা টাইপ ভঙ্গি করেই কথাটা বললেন নিহান ভাই। এমা নানা, আপনি ভুল বুঝছেন ভাইয়া, আসলে মোস্তাক স্যারের বিষয়টা নিয়ে ভাবছিলাম। এটা আর নতুন করে বলতে ইচ্ছে করছিল না। এই নিহান ভাই ছোট্ট করে শ্বাস ফেললেন, দুহাত ভাঁজ করে বললেন, আমার মনে হয় না ওই টপিকটা নিয়ে তোমার অহেতুক চিন্তা করা উচিত। স্যার ভুল করেছেন, সো এমনটা উনার সাথে হওয়াটা খুবই স্বাভাবিক। তবে আমি ভাবছি অন্য বিষয় নিয়ে। এই নিবিড়, যে কিনা মেয়ে স্টুডেন্টদের দিকে একবারের বেশি দুবার পলক ফেলেও তাকায়, সে কিনা তোমার জন্য এতটা রিয়াক্ট করল। স্ট্রেঞ্জ। নিহান ভাইয়ের একই সুরে তাল মিলিয়ে রাত্রি বলে উঠল, আপনারও ডাউট হচ্ছে নিহান ভাই? আমারও ব্যাপারটা কেমন যেন ঘোলাটে লাগছে। অনু নিবিড় ভাইয়ার বেস্ট ফ্রেন্ডের বোন, একথা আমরাও জানি, আপনিও জানেন, কিন্তু তবুও এতটা কেয়ারিং একটু বেশি বাড়াবাড়ি রকমের মনে হয় না? ঠোঁট কামড়ে উত্তর দিলেন নিহান ভাই। ইয়া, সেটাই আমার ভাবনার বিষয়। আর শুধু আমারই নয়, লোকমুখে এই টপিক নিয়ে আলোচনাও হচ্ছে প্রচুর। আহ রাত্রি, এত বেশি কথা বলিস কেন তুই? ভালো কিছু বলতে না পারলে মুখে তালা লাগিয়ে রাখবি, এত আজেবাজে বকবি না। আর নিহান ভাই, আপনিও কি সব আজগুবি কথায় কান দিচ্ছেন বলুন তো? আপনাকে তো সেদিনই বললাম আমি উনার বেস্ট ফ্রেন্ডের বোন বিধায় আমার প্রতি উনি একটু বেশিই কনসার্ন, নাথিং এলস। অনেকটা প্রতিবাদী গলাতেই কথাটা বললাম আমি। নিহান ভাই আমায় শান্ত করবার উদ্দেশ্যে সাথে সাথেই হাত দেখিয়ে বলে উঠলেন, ওকে ওকে, রিল্যাক্স, উই আর জাস্ট কিডিং অনন্যা, ডোন্ট বি সিরিয়াস। কি তাই তো রাত্রি? নিহান ভাই রাত্রির পানে চেয়ে প্রশ্নটা করলেন। প্রতিউত্তরে রাত্রি তুমুল বেগে মাথা ঝাঁকিয়ে দাঁত বের করে বলল, হ্যাঁ হ্যাঁ, ওই মজাই করছিলাম আর কি। এত সিরিয়াস হবার কিছু নেই অনু সোনু। আর দৃষ্টিতে চোখ রাঙিয়ে শান্ত হলাম আমি। নিহান ভাই দুবার কেশে গলাটা ঝেড়ে নিলেন, তারপর রাত্রির উদ্দেশ্যে বললেন, আব রাত্রি, তুমি আমার জন্য একটা ফেভার করতে পারবে? অবশ্যই ভাইয়া, বলুন। অ্যাকচুয়ালি আমি রিফাতের কাছে আমার নোটবুকটা ফেলে এসেছি। ও ক্যান্টিনে বসে আছে, তুমি কি ওর থেকে একটু নোটবুকটা এনে দেবে? ততক্ষণে আমি না হয় অনন্যার সাথে কথা বলি। রাত্রি বিনা বাক্যে মাথা ঝাঁকিয়ে রওনা হল। রাত্রি খানিকটা দূরে পৌঁছতেই নিহান ভাই বোকা হাসলেন। দমনা ভাব নিয়ে খানিকক্ষণ ধরে ভাবতে থাকা বাক্যটা আওড়ালেন, আব অনন্যা, তোমার সাথে আমার কিছু ইম্পর্ট্যান্ট কথা ছিল। জি ভাইয়া, বলুন। নিহান ভাইয়ার ভাবভঙ্গিতে খানিকটা ইতস্তত বোধের লক্ষণ নজরে পড়ল। আমার ভ্রু যুগলে ঢেউ সৃষ্টি হবার পরপরই ভাইয়া বললেন, আসলে কথাটা যে তোমায় কিভাবে বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। আমার ভ্রু যুগল আরও খানিকটা কুঁচকে এলো। বিনিময়ে জিজ্ঞেস করবার জন্য মুখ খুলতে নিয়েছি, সবে তার পূর্বেই নিহান ভাইয়ের কাঁধে হাত রাখল কেউ। নিহান ভাই চমকে উঠে ঘাড় ঘোরালেন, ঠোঁটে হাসি ফুটিয়ে আগন্তুকের উদ্দেশ্যে বললেন, আরে নিবিড়, তুমি এখানে? এই তো ক্যাম্পাসটায় চক্কর দিচ্ছিলাম। কোথায় আজকাল কি হচ্ছে সব খবর রাখতে হয় তো, তাই। তা পার্সোনাল কথা হচ্ছিল বুঝি? আমি ডিস্টার্ব করে ফেললাম না তো? কথাটা যদিও হেসে হেসেই বলছিলেন, তবু তাতে স্পষ্ট ভিন্ন কোনো অর্থ লুকোনো আছে বলে মনে হলো আমার। তবে নিহান ভাই বেশ স্বাভাবিকভাবেই হেসে উত্তর দিলেন, আরে না না, এসব কি বলছো? ডিস্টার্ব ফিল করব কেন? তেমন পার্সোনাল কোনো কথা বলছিলাম না তো, এই টুকটাক কথাবার্তা আর কি। নিবিড়ের ভাইয়ার আমার মুখপানে এক পলক আর চোখে তাকালেন, তারপর ঠোঁটে সেই চিরচেনা রহস্যময় বাঁকা হাসি ফুটিয়ে তুলে বললেন, বেশ, তা ল্যাব ছেড়ে বাইরে কি করছো?
প্র্যাকটিক্যাল এভাবে মাঝপথে ছেড়ে এলে হয়? বাকিরা যে খুঁজছে তোমায়। নিহান ভাই হঠাৎই কিছু গুরুতর বিষয় মনে পড়েছে এমন ভাব নিয়ে কপালে হাত রাখলেন। ব্যস্ত গলায় বললেন, ও শিট, আমি তো প্র্যাকটিক্যালের কথা ভুলেই গিয়েছিলাম। অ্যাকচুয়ালি রিফাতের থেকে নোটবুক আনার পথে অনন্যার সাথে দেখা হলো, ভাবলাম কথা বলি টুকটাক। থ্যাঙ্কস ম্যান। আর অনন্যা, সো সরি। হ্যাঁ, আমি অন্যদিন কথাটা বলবো, আজ একটু তাড়া আছে, আসছি। এ কথা বলেই দ্রুত পায়ে উধাও হলেন নিহান ভাই। আমি বিস্ময় গোলগাল চোখ করে চেয়ে রইলাম। পাছে রাত্রি নোটবুক হাতে পাশে এসে দাঁড়িয়েই প্রশ্ন ছুড়ল, সে কি, ভাইয়া নোটবুক না নিয়েই চললেন কোথায়? আমায় কিছু বলবার সুযোগ না দিয়ে নিবিড় ভাইয়াই বলে বসলেন, ও যেখানেই চলুক, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও দৌড় লাগাও, নোটবুকটা দিয়ে আসো। ওমা তাই তো, আমি দাঁড়িয়ে আছি কেন? নিহান ভাইও নিহান ভাইয়ারে নোটবুকটা তো দিয়ে যান। নিহান ভাই উঁচু গলায় হাঁক ছাড়তে ছাড়তে রাত্রি দৌড় লাগালো ফের। আমি আহাম্মক সেজে এক একজনের তামাশাই দেখতে থাকলাম স্রেফ। এত দ্রুত যে ব্যাপারগুলো ঘটল তাতে কোনো উত্তরই দিতে সক্ষম হলাম না। এহেম এহেম, তা নিহান যেন তোমায় কি বলতে নিয়েছিল? নিবিড় ভাইয়ার এমন গোয়েন্দা পুলিশের মতো করা প্রশ্নে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লাম আমি। কোনোরকমে জবাবে বললাম, তা আমি কি করে জানব, উনি তো না বলেই চলে গেলেন। বাহ, জানার এত কিউরিওসিটি। বেশ তো, খুব ভালো। নিবিড় ভাইয়ার এমন হুটহাট রিয়াকশন পরিবর্তন হওয়ায় ভ্যাবাচ্যাকা খেতে খেতে জিজ্ঞেস করলাম, মানে কি? কি বলতে চাইছেন আপনি? নিবিড় ভাইয়া শব্দহীন হাসলেন। দুহাত ব্লেজারের পকেটে ঢুকিয়ে স্ট্রেইট হয়ে দাঁড়ালেন। তারপর বাম সাইডের ভ্রুটা উঁচু করে বললেন, মানে এটাই যে দিন দিন পাখনা গজাচ্ছে তোমার। সো ওয়ার্নিং দিচ্ছি, নিজের লিমিট অতিক্রম করো না। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, রংঢং করবার জায়গা নয়। এই ওয়েট, কি বললেন আপনি? রংঢং? আপনি আমার মাঝে রংঢংয়ের কি দেখলেন? আমি কি অন্যান্য মেয়েদের মতো চুল কালার করে মুখে 5 স্তরের ময়দা মেখে আসি? নাকি ড্যাং ড্যাং করে কোমর দুলিয়ে হেঁটে বেড়াই? কোনটা? এর বাহিরেও কিছু সীমাবদ্ধতা তোমার জন্য বরাদ্দ আছে মিস আয়ানা। তা কি সীমাবদ্ধতা শুনি? কোনো বাইরের ছেলের সাথে এক্সট্রা আলাপ করা যাবে না। এই প্রায় তোমার এই নিহান ভাইকে নিয়ে যে এত গসিপিং করো সেসব চলবে না। মামনি এসব করার জন্য ভার্সিটিতে অ্যাডমিট করাইনি তোমায়, কথাটা যেন মাথায় থাকে। আরে আজব, যে তো এত মেয়েরা বড় ভাইদের সাথে সামান্য একটু কথা কেন, 4-5টা বয়ফ্রেন্ড বানিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, ওদের জন্য তো এত বাধা ধরা নিয়ম নেই, তবে আমার জন্য এত কিছু কেন? প্রবল জেদ নিয়ে প্রশ্নগুলো করে উত্তরের প্রতীক্ষায় রইলাম আমি। নিবিড় ভাই বেশ রিল্যাক্সিং মুডেই জবাব দিলেন, কোচ তোমার আর ওদের মাঝে হিউজ ডিফারেন্স আছে। ইউ অল আর নট সেইম। এত রুলস যদি তোমার জন্য বরাদ্দ না থাকতো তবে তোমার আর ওদের মধ্যে কোনো পার্থক্য থাকত না। দেখুন অনেক হয়েছে, আমি এত কিছু বুঝি না। আমি খারাপ কিছু করিনি, আর জ্ঞান থাকা পর্যন্ত করবও না। শুধু শুধু এত স্ট্রিক্ট বিহেভ করবেন না। সকালের জন্য আপনার যদিও একটা বিশাল ধন্যবাদ পাওয়া উচিত ছিল, কিন্তু সেইটুকু উপকারের রেশ ধরে এত ভাও খাবেন না। নিবিড় ভাই ফিক হেসে ফেললেন এবার। চোখে মুখে লেগে থাকা সেই ভয়ানক ফলকটা ক্ষণিকের জন্য বিলীন হল। মানুষটার স্নিগ্ধ হাসিতে চোখ দুটো চিকচিক করে উঠল। ক্ষণিকের সেই হাসি ত্যাগ করে আবারও সিরিয়াস মুডে ফিরলেন উনি। গম্ভীর গলায় বলে উঠলেন, তোমার এসব ফাউল কথাবার্তা তোমার পকেটেই রাখো। আমি জাস্ট ওয়ার্নিং দিয়ে রাখলাম, নিহানের আশেপাশে যেন আর না দেখি তোমায়।
শুধু নিহানি নয়, অন্য কোনো ছেলের সাথেও প্রয়োজন ছাড়া কথা বলবে না। গট ইট? ভেঙচি কেটে আজ্ঞে বলে সম্মতি জানালাম আমি। নিবিড় ভাই পকেট থেকে ডান হাতটা বের করে সিল্কি চুলগুলোয় ডোবালেন। গুড, আমার নজর কিন্তু তোমার ওপর সবসময় থাকবে। এ কথা বলেই উল্টো দিকে ফিরলেন উনি। উনার ঠোঁটে লেগে থাকা চমৎকার সেই হাসিটায় কিছুক্ষণ স্তব্ধ হয়ে ফ্যালফ্যাল করে চেয়ে রইলাম। পুরোপুরো দৃষ্টির অগোচরে চলে যাবার পূর্বেই আবিষ্কার করলাম মানুষটার গায়ে পার্পেল রঙের ব্লেজারটা একটু বেশিই মানিয়েছে। অনেকটা অতিরিক্ত সুন্দরের মতো। আমার চিন্তা উনাকে নিয়ে হয় না, আমার চিন্তা হয় উনার ভবিষ্যৎ স্ত্রীকে নিয়ে। বেচারির অর্ধেক জীবন যে ফ্যানগার্লদের অত্যাচারেই ধ্বংস হবে তা চোখ মেলে রেখেই ইমাজিন করতে পারছি আমি। এক্সাম্পল স্বরূপ মুখে বর্ষর একটা ব্ল্যাক হোল বানিয়ে রাখা আশেপাশের মেয়েগুলোই যথেষ্ট। অতঃপর এলো বাড়ি ফেরার পালা। রিকশায় চেপে দুই বান্ধবী মিলে নানারকম খোশগল্পে মগ্ন হয়ে রয়েছিলাম। রিকশা যখন রাত্রির মেসের কাছাকাছি এসে পৌঁছালো তখন খেয়াল হলো আজ বিরাট বড় এক দায়িত্ব দিয়েছিল আমায় রুশো ভাইয়া। ব্যাগে থাকা বক্সটা রাত্রিকে দিতে বলেছিল আগেভাগেই। ধুর, আমার এই ভোলামন নিয়ে আর পারি না। দিতে বলেছিল কখন আর আমার মনে পড়ছে কখন ভাবা যায়। ভাবনার মাঝেই রাত্রির ডাকে রিকশাওয়ালা মামা রিকশা থামালেন। আমি তড়িঘড়ি করে ব্যাগ থেকে রুশো ভাইয়ার দেওয়া বক্সটা বের করে রাত্রির হাতে তুলে দিলাম। রাত্রির প্রশ্নবিদ্ধ চোখকে সাক্ষী রেখে বললাম, এখন কিছু আশকো করিস না, ভেতরে কি আছে আমি নিজেও জানি না। খুলে দেখিস, টাটা বাই বাই। এই মামা, দাঁড়িয়ে আছেন কেন? চলুন। আমার দেওয়া তাড়ায় রিকশাওয়ালা মামা রিকশা টানতে লাগলেন। রাত্রি পেছনে থেকে বার কয়েক কে দিয়েছে, কি দিয়েছে এ ধরনের প্রশ্নে গলা ফাটালেও বিশেষ লাভ করতে পারল না। আমি বেশ রিল্যাক্সিং মুডেই শীষ তুলতে তুলতে দূরত্ব বাড়িয়ে চললাম। কিউরিওসিটিটা আমারও ছিল, যদিও তবু রাত্রিই দেখুক প্রথম। কে বলতে পারে বেস্টু থেকে যদি হঠাৎ ভাবি টাবি হয়ে যায়। রাত্রি ফুস করে শ্বাস ফেলে মেসের ভেতরে প্রবেশ করার জন্য পা বাড়াল। এতক্ষণ যাবৎ অহেতুক দেওয়া চিৎকারগুলোর জন্যও আফসোসে ভারী হয়ে এলো বুক। রাত্রির মতে অনন্যা ভীষণ ট্যারা স্বভাবের একটা মেয়ে, ডানে যেতে বললে যাবে বায় আর বায় যেতে বললে সোজা গায়ের ওপর দিয়েই গাড়ি চালিয়ে দেবে। উফ, আর পারা যায় না মেয়েটাকে নিয়ে। কিন্তু এই বক্সটা কে দিয়েছে এটা? অনন্যা যে দেয়নি এটা তো শিওর। তবে কে দিয়েছে? রাত্রি কিউরিওসিটি দমিয়ে রাখতে পারল না। ঘরে গিয়ে আরাম করে বক্সটা খোলার ধৈর্য হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে এই বক্সটা খুলল। র্যাপিং পেপারটা ডাস্টবিনে ফেলে বিস্ময় নিয়ে ভেতরে হাত ডোবাল। খানিকটা তুলতুলে রকমের জিনিস। রাত্রি বুঝল ছোটখাটো দুটো কাপল টাইপ টেডিবিয়ার আছে হয়তো ওতে। তার গায়ে লাগানো ছোট্ট একটা কাগজ, সম্ভবত চিরকুট। রাত্রি টেডিবিয়ার দুটো উল্টেপাল্টে দেখে চিরকুটটা হাতে নিল। তাতে আঁকাবাঁকা টাইপ হ্যান্ডরাইটিং দেখেই ভ্রু যুগল কুঁচকে এলো তার। বিস্ময় যদিও সীমার মাঝে ছিল, কিন্তু তা তখনই আকাশ ছুল যখন অস্ফুট স্বরে লেখাগুলো পড়তে শুরু করল সে। আমি জানি আমার বাংলা হ্যান্ডরাইটিং অনেক বিশ্রী, তবে ইংলিশ, স্প্যানিশ আর চাইনিজ লেখাগুলো কিন্তু জোশ হয়। তবে কথা কিন্তু সেটা না, মেইন কথাটা হলো আমি অতিমাত্রায় লাজুক টাইপের একটা ছেলে। এত লজ্জা যে কোনো বয়ামে তুলে রাখব ঠিক খুঁজে কুলকিনারা পাই না। তাই তোমার সাথে একটা বোঝাপড়ায় আসতে চাইছি। তোমার আর আমার দুজনের মাঝে কিন্তু একটা স্পেশাল সিমিলারিটি আছে, বুঝলে? আমরা দুজনেই অদ্ভুতভাবে ফাটাফাটি টাইপ কপাল নিয়ে জন্মেছি। যদিও তুমি অ্যাটমোবোম, নিজে ফাটার পাশাপাশি অন্যকেও ফাটাও, তবু আমারও যে পার্টসগুলো ফেটে ফুটে একাকার হয়ে যাচ্ছে এর মূলেও কিন্তু তুমিই রয়েছে।
এই ফাটাফুটা সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে আসল ভান্ডাটাও দুর্ভাগ্যক্রমে ফেটে গেছে আমার। তাই বলছি এখন থেকে ওসব ইনসিডেন্ট পার্মানেন্টলি ভুলে যাও। তুমি আমার আন্ডা ফাটিয়েছ, আমি তার বদলে তোমায় পান্ডা পাঠিয়েছি। পান্ডা দুটো নেওয়ার বিনিময়ে আমার আন্ডার কথাটা ভুলে যাও। মাথাতেও আনবে না ওসব, ঠিক আছে? ভুলে যাও কোনোকালে কিছু ফাটিয়েছিলে। তাতেও না হলে ভুলে যাও আমার ফেটে যাওয়ার মতো আদৌ কোনো আন্ডা ছিল। ইতি। তোমার লাজুক ধলা ইন্দুর। পুল সাইডের বেঞ্চটায় পিনপতন নীরবতা বিরাজমান। নীরবতা বটে, তবে গাম্ভীর্যপূর্ণ নয়। এই নীরবতা ভিন্ন। এই নীরবতা সদ্য প্রেমের সাগরে ডুব দেওয়া দুটো ভ্রমরের মাঝে চলমান ভালোবাসাময় নীরবতা। ভালোবাসার মানুষটিকে মুগ্ধ চোখে দেখার নীরবতা। অগ্নি গালে হাত রেখে নিত্যর খোলা চুলগুলো দেখছে। বাতাসে তাদের উড়ে বাড়ানোর প্রবণতা, নিত্যকে একটু পরপরই জ্বালাতন করার খুনসুটি সবই বেশ উপভোগ করছে সে। তার মায়াভরা চোখ দুটোর দৃষ্টি গভীর থেকে হয়ে চলেছে গভীরতর। নিত্য লাজুক হাসি ফুটিয়ে থেকেই খোলা চুলগুলো কানের পিঠে গুজে দিচ্ছে। অন্যমনস্ক ভাব নিয়ে রয়েছে যদিও, তবু তার পুরো মনোযোগটাই অগ্নিকে ঘিরে। সে জানে অগ্নি তাকে পলকহীন দেখছে, মন ভরে দেখছে। সেই গভীর চাহনিতে দৃষ্টি নিক্ষেপ করার সাহস হয় না তার। আর চোখে এক দুবার তাকালেও পর মুহূর্তে লজ্জায় ফিরিয়ে নিতে হয় চোখ। নিত্য হাসলে গালের বাম পাশটায় টোল পড়ে। অগ্নি তাতে অদ্ভুত এক মায়া খুঁজে পায়। ঈষৎ পুরো একটা দিন কিভাবে ছিল সেই এই মায়াবতীর থেকে দূরে। অগ্নি ভেবে পায় না, এই মেয়ের প্রতি খুবই বাজেভাবে আসক্ত হয়ে পড়েছে সে। দেখার যেন কোনো শেষই নেই। অগ্নি বেশ বুঝতে পারছে, এই তৃষ্ণা মিটবে না। যতই দেখুক মন ভরবে না। নিত্য আরেকবার তাকালো আর চোখে। অগ্নি গালে হাত রেখে এখনো তার পানে চেয়ে। গত আধ ঘন্টা ধরে একইভাবে কেউ কাউকে দেখতে পারে, ব্যাপারটা অবিশ্বাস্য ঠেকলেও প্রমাণ হাতে নাতেই। নিত্য জিহ্ব দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। আশেপাশের মানুষগুলোর দিকে একবার সতর্ক দৃষ্টিতে তাকিয়ে সামান্য স্বরে গলা ঝেড়ে নিল। তবু অগ্নির ভ্রম কাটল না, ব্যাস চোখ দুটো পলক ঝাপটাল। নিত্য কি করবে ভেবে না পেয়ে মশা তাড়ানোর ভান করে হাত নাড়াল, গলায় বিরক্তির ভাব এনে বলল, উফফ, কত মশা এখানে! আমার সব রক্ত খেয়ে নিল বোধ হয়। কোনো চিন্তা করো না বুলবুলি, আমার শরীরে যত রক্ত আছে সব তোমাকে দিয়ে দিব। নিত্য বিস্ময় গোলগাল চোখ করে তাকাল। নিত্যর বিস্ময় মাখা মুখটা দেখে একগাল হাসল অগ্নি। সে যে এই মুহূর্তে নিজের মধ্যে নেই তা বুঝতে বাকি রইল না নিত্যর। নিত্য নিজের হ্যান্ডব্যাগ থেকে ছোট্ট একটা কাঁচি বের করল। তার উল্টোপিঠ দিয়ে আচমকাই অগ্নির মাথায় আঘাত করে বসল। অগ্নি মুহূর্তেই চমকে উঠে আব্বারে ভূত বলে চিৎকার জুড়ে দিল। চিৎকারটা এতটাই তীব্র ছিল যে চোখের পলকে নিঃশব্দে ঘেরা পার্কের প্রতিটা মানুষ চমকে উঠল। নিত্যর মাথায় হাত, অগ্নির এমন অস্বাভাবিক চিৎকারে মুহূর্তেই সকলের দৃষ্টি স্থির হয়েছে তাদের ওপর। অথচ অগ্নি এতক্ষণ যাবৎ ঘোরের মাঝে থেকে এখন এসে উদ্ভট সব ভূতের আলাপ জুড়েছে। নিত্যর লজ্জায় মাথা কাটা যাওয়া ভাব। ভাগ্যি সেই মানুষগুলো তাকে চেনে না, না হলে এতক্ষণে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলত নির্ঘাত। অগ্নি শান্ত হয়ে নিত্যর পানে তাকাল। বোকা বোকা মুখভঙ্গি বানিয়ে বলল, নিত্য, এইমাত্র কি হলো জানো? একটা ভূত কোথায় থেকে এসে যেন মাথায় বাড়ি মেরে গেল আমার। ও মাই গড, কি ভয়ানক! আজকাল পার্কেও ভূতেদের আগমন চলে, আগে তো জানতাম না। নিত্যর চোখ দুটো সরু হয়ে এলো এবার। হঠাৎ করেই অগ্নিকে পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবার মতো সাংঘাতিক সব ইচ্ছে জন্মাল। দাঁতে দাঁত চেপে রাগটা দমাবার চেষ্টা চালিয়ে বলল, হ্যাঁ জানি তো।
আপনার মতো ভয়পাদুরার মাথায় ভূত এসে বাড়ি তো মারবেই। অগ্নি মাথা চুলকে বলতে লাগল। শুধু তাই নয়, ভূতেরা তো সেই ছোট থেকেই আমাকে ওদের শত্রু ভাবে। ওয়েট আ মিনিট, হোয়াট ডিড ইউ সে? ভয়পাদুরা মানে কি? মানে হচ্ছে এখানে আদৌ কোনো ভূত আসেনি, আমিই আপনাকে পেছনে থেকে বাড়ি মেরেছি। অগ্নি নিজের ডান হাতটা মাথার পেছনে নিয়ে গিয়ে আঘাতপ্রাপ্ত স্থানে রাখল। তাতে হাত বুলাতে বুলাতে বলল, ও রিয়েলি? তাই তো ভাবছি, ভূতেদের মার এই তো সুইট হলো কিভাবে? এই নিত্য, আমায় আরেকবার মারো না প্লিজ। আই ব্যাডলি নিড উইর সুইটি কিউটি টাচ। নিত্য হতাশ চোখে তাকাল। অগ্নির মাথাটা কি পুরোপুরি বিগড়ে গেছে নাকি বোঝার চেষ্টা করল। তবে ফলাফল শূন্য সমতুল্যই পেল আবারও। নিত্য ঘড়িতে সময় দেখল, ভার্সিটি থেকে বের হয়ে 1 ঘন্টা পেরিয়ে গেছে অনেকক্ষণ। বাসায় ফেরা জরুরি। নিত্য অগ্নির মুখোমুখি হয়ে বসল এবার। ব্যস্ত গলায় বলল, অগ্নি শুনুন, আমায় এখন যেতে হবে। বাসায় ভাইয়া অপেক্ষা করছে। অগ্নি ঠোঁট উল্টে বাচ্চাদের মতো মুখ করে ফেলল। দুঃখী দুঃখী গলায় বলল, এক্ষুনি যেতে হবে? আর একটু থাকা যায় না? আমি শালাবাবুকে সামলে নেব, ডোন্ট ওয়ারি। নিত্য ফিক করে হেসে ফেলল হঠাৎ। রহস্যে ভরা কণ্ঠে বলে উঠল, আমার ভাইকে সামলানো শুধু কঠিনই নয়, অসম্ভব প্রায়। নিত্যর কথায় অগ্নির ভাবমূর্তির পরিবর্তন হল না তেমন, বরং আরও শতাধিক আত্মবিশ্বাসী গলায় বলল, তোমার ভাই যেমনই হোক, মাটি দিয়েই তো গড়া, তাই না? আর অগ্নির পক্ষে যে কোনো মানুষকেই চুটকি বাজিয়ে কাবু করে ফেলা জাস্ট সেকেন্ডের ব্যাপার। নিত্য শব্দহীন হাসল। অগ্নির এত কনফিডেন্স ফুসস হয়ে যাবে কি যাবে না এই নিয়ে মনে আশঙ্কা উকি দিল খুব। তবে নিত্য এখন সত্যিটা বলবে না। অগ্নি যদিও বেশ কয়েকবার জিজ্ঞেস করেছে ওর বাসায় কে কে আছে, কে কি করে, তবে নিত্য বেশ কৌশলেই ব্যাপারগুলো স্কিপ করে গেছে। নিত্য চাইছে হঠাৎ করেই অগ্নিকে একদিন সারপ্রাইজ দিয়ে বসবে। অগ্নির তখন ঠিক কেমন রিয়াকশন হবে তা স্বচক্ষে দেখতে চায় সে। বেশ, ওসব ছাড়ুন। আচ্ছা, আপনার সাদমান শাহরিয়ার নিবিড়কে কেমন লাগে? নিবিড়? আরে ওই ব্যাটাকে। এটুকু মুখ ফসকে বলতেই দাঁত দিয়ে জিহ্ব কেটে বসল অগ্নি। নিত্য কপালের ভাঁজ তীক্ষ্ণ করে জিজ্ঞেস করল, ব্যাটা? আপনি উনাকে এমনভাবে সম্বোধন করছেন যেন উনি আপনার অতি পরিচিত কেউ। অগ্নি চট করেই দেওয়ার মতো কোনো উত্তর খুঁজে পেল না। খানিকক্ষণ মাথা চুলকে আমতা আমতা করে বলতে লাগল, আবাসলে আমি যে কোনো ছেলেকেই ব্যাটা শালা বলে সম্বোধন করি। এটা আমার জন্মগত অভ্যাস বলা যায়। কিন্তু তার মানে সবাইকেই যে পার্সোনালি চিনি, নট লাইক দ্যাট। তাছাড়া সাদমান তো আর 5টা সেলিব্রিটির মতো না, যথেষ্ট ফ্রেন্ডলি। তাই আর কি, ভুল করে ব্যাটা বলে ফেলেছি, নাথিং এলস। নিত্যর কুঁচকে রাখা ভ্রুগুলো স্বাভাবিক হল। ছোট্ট করে শ্বাস ফেলে বলল, সবই বুঝলাম, তবে আপনার মুখটার একটু দেখভাল করবেন। ভুল জায়গায় ভুল কথা বলে ফেলার পরিণতি কিন্তু মারাত্মক হতে পারে। অগ্নি হেসে সম্মতি জানাল। আচ্ছা, সাদমান শাহরিয়ার নিবিড়েরা কয় ভাইবোন যেন? নিত্য জিজ্ঞাসুক কণ্ঠে কথাটা বলল। অগ্নি ঠোঁট কামড়ে ধরে খানিক ভেবে বলল, আমার জানা মতে 1 ভাই 1 বোন। বোনের নামটা মেইবিয়ামো, হ্যাঁ মনে পড়েছে, সানজানা। ওর বোনের নাম সানজানা। নিত্য হাসে। অগ্নি যে এসব বিষয়ে খুব বেশি ইন্টারেস্টেড নয় তা তার জ্ঞানের ভাণ্ডার যাচাই করে দেখলেই বেশ বুঝতে পারে সে। অবশ্য ইন্টারেস্ট না থাকাই নিত্যর জন্য ভালো হয়েছে। একজন সাধারণ মেয়ের পরিচয় এত বিশুদ্ধ ভালোবাসা কজনই বা পায়? সেই হিসেবে নিত্য ভাগ্যবতী।
নিঃসন্দেহে ভীষণ সৌভাগ্যবতী। শীতের কনকনে প্রভাব। এক একজন ফুলকপি সেজে এসেছি ভার্সিটিতে শীতের হাত থেকে বাঁচতে। তবু ঠান্ডা বাড়ছে, বই কমছে না। রাত্রি কম করে হলেও পরপর 3টে সোয়েটার গায়ে ঢুকিয়ে এসেছে। আর মাঝ থেকে মাতব্বরি করে ড্রেসের ওপর স্রেফ একটা জ্যাকেট জড়িয়েই বেরিয়ে পড়েছি আমি। এখন বুঝছি ঠিক কি পরিমাণ গাধার মতো কাজ করেছি। তবে সমাধান খুঁজে পাওয়ার পরিস্থিতি নেই বর্তমান। রাত্রি আমি শীতে থরথর করে কাঁপতে কাঁপতে রাস্তার ধার ঘেঁষে হাঁটছি। হাত দুটো বরফের মতো হয়ে আছে বিধায় পকেটে আশ্রয় দিতে হয়েছে তাদের। হেঁটে চলার এক মুহূর্তে চোখ পড়ল ঘাসের ওপর শুয়ে থাকা অনাকাঙ্ক্ষিত এক প্রাণীর ওপর। কুকুর খুব সাধারণ প্রাণী হলেও এই কুকুর সাধারণ নয়। এই কুকুর এক ধরনের বুলডগ, যার এক চিৎকারে পুরো দুনিয়া হেলে পড়তে পারে আমার। আমি ভয়ে ভয়ে রাত্রি পেছনে গিয়ে লুকলাম। গুটি গুটি পায়ে যতই এগোতে লাগলাম ততই জল্লাদটার চোখ দুটো যেন আমায় গিলে নেবার জন্য জ্বলজ্বল করতে থাকল। দোস্ত, ডরাস না, আমি আছি তো। তুমি যে কোনো ব্রেভ গার্ল তা জানা আছে আমার। যে মাইয়া ব্যাং দেখে ডরায় সে আসছে বুলডগের মোকাবিলা করতে। রাত্রি হাঁটা থামাল। খানিকটা কম্পিত গলায় বলল, আবাজ ক্লাসে না গেলে হয় না অনু? আমার যেটুকু আশা ভরসা ছিল তার সবটুকু রাত্রির এই ছোট্ট প্রশ্নেই খণ্ডবিখণ্ডে পরিণত হল। এই মেয়ে নিজেই ভয় পাচ্ছে আর আমাকে সাহস দিবে কি? ব্যাপারটা অদ্ভুত। ভার্সিটিতে কোনো বুলডগ আসতে যাবে কোথায় থেকে? ব্যাটায় পোষা মনে হচ্ছে। আর যদি না হয় তাহলে? আচ্ছা, এই বুলডগটা তো ভদ্রও হতে পারে, তাই না? এত ভয় না পেয়ে একবার সামনে দিয়ে যাওয়াই যাক। পা দুটো তো আছেই, ব্যাডায় ভগ করে চিৎকার দেওয়া মাত্রই মিলখা স্টাইলে দৌড় শুরু করব আমি। মনে মনে নিজেকে সান্ত্বনা দিয়ে এক পা করে এগোতে লাগলাম আবার। আমার বা হাতটা শক্ত করে ধরে হাঁটা ধরল রাত্রিও। কিছু ধাপ এগোবার পর বুঝলাম, যেমনটা ভেবেছিলাম তার চেয়ে অতিমাত্রায় অভদ্র এই বুলডগ। ব্যাটায় আমাদের দুটোকে দেখা মাত্রই উচ্চস্বরে ভোকভোক করে চেঁচাতে শুরু করল। যতই ভাবলাম দৌড়ব না ততই দ্রুত বেগে ছুটতে শুরু করল পা দুটো। এক পর্যায়ে দৌড়তে গিয়ে রাত্রি আমি দুজনেই আলাদা হয়ে পড়লাম এবং দুর্ভাগ্যক্রমে বজ্জাত বুলডগ রাত্রির বদলে পিছু নিল এই হতভাগিনী আমার। প্রকাণ্ড আওয়াজে ভৌক ভোকক ভগগগ টাইপ করতে করতে ধাওয়া করতে শুরু করল সে। আম্মু, আব্বু, ভাইউ, কুত্তা বাঁচাও। আরো কত যে আত্মীয় স্বজনের নাম ধরে চেঁচাতে চেঁচাতে ক্যাম্পাসে চক্কর মারতে লাগলাম তার হিসেব নেই। শালা বুলডগটা এতটাই নাছোড়বান্দা যে কিনা আমায় কামড়ানোর পূর্ব মুহূর্ত অবধি থামবার হেলদোল দেখাল না। এতক্ষণ দুচোখ বুজে শরীরে যতটা এনার্জি আছে তার সবটা ব্যয় করে ছুটছিলাম আমি। যখন চোখ দুটো খুলে আশেপাশে তাকালাম তখন উপলব্ধি করতে সক্ষম হলাম যে ইতিমধ্যে সকলের কাছে জোকার পদবি পেয়ে বসেছি আমি। না, এভাবে দৌড়লে চলবে না। পা দুটো শক্তি হারিয়ে ফেলছে। দৌড়ে বড়জোর আর 2-3 মিনিট বাঁচতে পারব, কিন্তু তারপর খুবই বিশ্রীভাবে ক্ষতবিক্ষত হতে হবে আমায়। আমি আরও কিছুদূর দৌড়ে ঝাউ গাছগুলোর পেছনে গিয়ে ব্রেক মারলাম। পাশেই একটা মাঝারি সাইজের লাঠি রাখা ছিল, তা হাতে তুলে মনোযোগ স্থির করলাম। আমায় দাঁড়াতে দেখে দাঁড়ালো বুলডগটাও। পাশাপাশি তার বিখ্যাত ভগ ভগ টাইপ চিৎকারগুলো ছাড়তেই থাকল। আমি চাইনিজ মুভিগুলোর ক্যারাটে ট্রিক্স খাটাতে না পারলেও লাঠিটা ঘুরিয়ে ব্যাটাকে থামাবার লক্ষ্যে লেগে পড়লাম। ওই ব্যাটা বস্তামুখো, খাড়া। আমারে চিনস? আমি ক্যারাটে প্রো, একবারই মারলেই কিন্তু ওই আসমানে উড়ে যাবি। খাড়া। বুলডগটা হিংস্র ভঙ্গিমায় ফের চেঁচিয়ে উঠল। ব্যাপারখানা অস্পষ্ট হলেও মনে হলো ব্যাটায় কঠিন গলায় বলল, ওই বেটি,
আমি যে পাখি নই কুত্তা, এই কথা কি ভুইল্লা গেছস? আমি শুকনো ঢোক গিয়ে লাঠিটা দিয়ে আঘাত করবার ভান ধরলাম। প্রতিবাদী গলায় বলে উঠলাম, উড়ার জন্য তোর পাখনা লাগবে না কুত্তুয়া, একবারই যথেষ্ট। উড়ে ওই আকাশে যাবি, ফের আকাশ থেকে ধপাস করে পড়বি। তাই ভালোয় ভালোয় কইতাছি, দূরে যা, ভাগ ভাগ ভাগ। হুস ফুস। এরকম উদ্ভট সব কথাবার্তা বলতে বলতে লাঠির সাহায্য আক্রমণের হাত থেকে নিজেকে বাঁচিয়ে বেড়াচ্ছিলাম আমি। লাফালাফি চক্করে কখন যে ব্যাগের সাইড পকেটটা হালকা হয়ে গেল তার খেয়ালই করলাম না। আসার পথে গরম গরম দুটো গ্রিল নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম ক্লাসে পৌঁছে পেটে চালান করব, তবে ভাগ্যে লেখা ছিল না। যার দরুন বুলডগটা গ্রিল দুটো পড়ে যাওয়ার সাথে সাথেই কামড়ে কামড়ে খেতে শুরু করল। যা শালা, গ্রিল পাওয়া মাত্রই এত ঠান্ডা হলো কেমনে? ইজিটা জোক। ভাবনার মাঝে কারো তীব্র চিৎকার কানে পৌঁছল। জ্যাকি, হেই জ্যাকি, এদিকে কাম। বুলগডটা চট করে নিজের নাম শুনে মাথা তুলে তাকাল। দুটো গ্রিলের মাঝে একটা মুখে তুলেই তার মালিকের কাছে ছুট লাগাল। নিবিড় ভাইয়া এগিয়ে প্রায় কাছাকাছিই চলে এসেছিলেন। জ্যাকিকে কোলে তুলে আরও কিছু এগিয়ে এসে নামিয়ে দিলেন। উনার চোখমুখে ভিন্ন রকমের ভাব, কপালে বিন্দু বিন্দু ঘাম। নিবিড় ভাই সতর্ক চোখে আমার আগাগোড়া পর্যবেক্ষণ করে দেখলেন। হাঁপাতে হাঁপাতে বললেন, ঠিক আছো তুমি? এভাবে বোকার মতো দৌড়চ্ছিলে কেন? এইবার বুঝলাম, ভার্সিটিতে দেশি কুকুরের বদলে এমন বজ্জাত বস্তামুখ বুলডগ এলো কি করে। উফফ, কি সাংঘাতিক! না দৌড়ে উপায় আছে? ব্যাটায় তো আরেকটু হলে চান্দে পাঠায় দিত আমাকে। নিবিড় ভাইয়ের চোখে লাভার ঝলকানি। হাউমাউ করে একটা গ্রিল চিবিয়ে খেয়ে ফেলার মুহূর্তে জ্যাকিকে আবারও কোলে তুলে নিলেন উনি। আমার মুখোমুখি ধরে বললেন, ওকে কোনো দিক দিয়ে বজ্জাত বলে মনে হয় তোমার? বোকার মতো দৌড়লে চলে? তখনই গ্রিলটা বের করে দিলেই তো হতো, অহেতুক তাড়াটা খেতে হতো না। আমি মুখটা হা করে নিবিড় ভাইয়ার পানে তাকালাম। অতঃপর তার ভাষ্যমতে ভোলাভালা জ্যাকির দিকে তাকালাম। নিজের হিংস্র রূপখানা মুহূর্তেই বদলে বাবুবাবু টাইপ ফেস বানালো জ্যাকি। জিহ্ব বের করে নিজের ছোট্ট লেজখানা নাড়াতে শুরু করল, যেন কোনো আমলের ঘনিষ্ঠ বন্ধু আমি তার। মানে ও এতক্ষণ শুধু এই দুটো গ্রিলের জন্য আমায় তাড়া করেছে? না, আপনাকে এক কামড়ে গিলে নেবার জন্য তাড়া করেছে। স্টুপিড! কুকুর দেখে দৌড়ানো যায় না সেটুকু জানো না? ও খাবারের স্মেল পেয়েছে বিধায় শাউট করেছে, আর তোমরা কিনা সামান্য একটা রিজনে এভাবে ছুটতে শুরু করলে? হাউ স্টুপিড! নিজের আহাম্মগিরির বদৌলতে এক বালতি লজ্জা পাশাপাশি নিবিড় ভাইয়ের ধমক হজম করতে হলো আমার। এক মুহূর্তের জন্য ইচ্ছে হলো নিজের নাকটাকে কুচি কুচি করে কেটে ফেলি। অতঃপর মনে হলো না, নাক ছাড়া বিশ্রী দেখাবে আমায়। আমি জ্যাকির পানে চেয়ে ছোট্ট করে শ্বাস ফেললাম। নিবিড় ভাইয়ার উদ্দেশ্যে বললাম, বেশ, আমি না হয় ভয় পেয়ে দৌড় লাগিয়েছি, কিন্তু আপনি এত বিজ্ঞ হবার পরও ভার্সিটিতে নিজের বস্তায় মিং ডগিটাকে নিয়ে এসেছেন কেন? নিবিড় ভাইয়া জ্যাকিকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালেন। ঠোঁট বাঁকিয়ে বললেন, আমি ওকে সাথে করে আনিনি। চোখে ফাঁকি দিয়ে গাড়িতে উঠে পড়েছিল ও। ভার্সিটিতে এসে দেখি জ্যাকি গাড়িতে। নিবিড় ভাইয়ার কথার মাঝেই রাত্রি এলো। হাঁপাতে হাঁপাতে বলতে লাগল, ওয়াও নিবিড় ভাই, আপনি কুত্তাটাকে ডান্ডা মেরে ঠান্ডা বানিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। নিবিড় ভাই সরু চোখে তাকালেন। গম্ভীর গলায় বললেন, জ্যাকি যেমন তেমন কোনো ডগ নয়, ও আমারই পেট। রাত্রি রসগোল্লার মতো চোখ বানিয়ে জিহ্ব কামড়ে ধরল। চরম কোনো অপরাধ করে ফেলেছে টাইপ ভাব নিয়ে বলল,
ও তাই নাকি? হা 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 হা। আরে আমি তো মজা করছিলাম, এত সুন্দর গোল গোল ডগি সচরাচর দেখা যায় নাকি? ঈশ্বর কত ভদ্র। নিবিড় ভাই ডগি কিন্তু মাশাআল্লাহ, ওকে ডান্ডা মেরে ঠান্ডা করার কোনো প্রয়োজনই নেই। ও তো এমনিতেই বরফের মতো ঠান্ডা। নিবিড় ভাই সবটা বুঝেও জোরপূর্বক হাসলেন। আমি রাত্রির পানে কয়েক সেকেন্ড ক্রোধে ভরা চোখ করে তাকিয়ে রইলাম। মেয়ে যে নিবিড় ভাই বলতেই কাত, তা আর বুঝতে বাকি রইল না আমার। চলবে।